কোনো এক অজ্ঞাত কবি বলে গেছেন, মেয়েদের মন বোঝা খুবই শক্ত। এরা কখন কাকে ভালোবাসে আর কখন কাকে শেষ করে দেয় বোঝা খুবই মুশকিল। কোনো একদিন দেখলে তোমার শান্তশিষ্ট স্ত্রী মানুষের দেহ পিস পিস করে কেটে ফ্রিজে রাখছে, তখন তোমার অবস্থা কি হবে? হ্যাঁ, আজকের গল্পটি ঠিক এই রকমই এক সাইকো মেয়ের গল্প, যা তোমাকে শিহরিত করবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা পরিবারকে দেখতে পাই। এই যে এর নাম ডন আর এর স্ত্রী মোনা, আর তাদের দুই ছেলে মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল অ্যালিসা আর ছেলেটির নাম অ্যান্ড্রিউ। দেখে মনে হবে এদের পরিবার খুব সুখী, কিন্তু সম্পূর্ণ সংসার নিয়ন্ত্রণ করত এই মোনা। ডনের সঙ্গে মোনার সম্পর্কও খুব একটা ভালো ছিল না, কারণ সবসময় মোনার কথা মেনে ডনকে চলতে হতো। আর মোনার একটা স্পেশাল বই ছিল, এই বইয়ের মধ্যে তার সব করা কাজ লিখে রাখতো এবং এই বইয়ের নিয়ম অনুযায়ী সে চলতো। এমনকি সে ডনের সঙ্গে কবে ওইসব করবে সব এই বইয়ের রুটিন অনুযায়ী হতো। এখানে ডনের ইচ্ছা থাকলেও উপায় নেই। এই কারণে ডনও অনেক আপসেট ছিল। মোনা তার ছেলে মেয়েদের উপরেও তার আধিপত্য ফলাতো। সে চাইতো সমস্ত প্রতিযোগিতায় তার ছেলে মেয়েরাই প্রথম হবে। তো ডন একটি ফার্নিচারের দোকানের ম্যানেজার ছিল। এই দোকানটি আসলে মোনার বাবার কাছ থেকে সে পেয়েছিল। এই জন্য এই দোকানের আসল মালিকানা ডনের স্ত্রী মোনাই ছিল, আর ডন এই জন্যই মোনার সব অত্যাচার সহ্য করে। ডন তার দোকানের কর্মচারীর জন্য বিজ্ঞাপন দিলে ডাস্টি নামে একটি মেয়ে কাজের জন্য আসে। মেয়েটি সুন্দরী হওয়ায় মোনা দোকানে কাজ করার জন্য তাকে রেখে দেয়, কারণ সুন্দরী মেয়ে থাকলে এমনিই কাস্টমার বেশি আসবে। আর ডাস্টিকে দেখে ডনেরও একটু ভালো লাগতে শুরু করে। আর এইদিকে একজন গ্যাংস্টারকে একটি মানুষকে মারতে দেখি এবং সে টিভিতে ডনের দোকানের ওই বিজ্ঞাপনটি দেখছিল। এরপরে আমরা দেখতে পাই ওই গ্যাংস্টাররা ডনের ওপরে নজর রাখছিল, আর ডন বিষয়টি অত টেরও পায় না, কারণ তার নজর তো এখন দোকানের কর্মচারীর দিকে। আর তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সে ডাস্টির প্রতি অনেকটাই দুর্বল হয়ে যায়। বিষয়টি ডাস্টিও খেয়াল করে এবং তাদের মধ্যে আস্তে আস্তে অন্তরঙ্গতা বাড়তে থাকে। তো এক সময় তারা ইন্টিমেটও হতে শুরু করে এবং এটা এক দুদিন নয়, প্রায় সময় তারা ইন্টিমেট হয়। আর এতে ডন অনেকটাই খুশি ছিল, কারণ বাড়িতে না পেলেও বাইরে তো পাচ্ছে। ডন যে একটু পরিবর্তনও হয়েছে এই ব্যাপারটা মনার চোখেও পড়ে। তো এরকমই কিছুদিন কেটে যায়। একদিন মনা বাড়িতে একটি পার্টি রাখে। তো এই পার্টিতে ডাস্টিও আসে এবং সে ডনকে সুখবরটি জানিয়ে দেয়। সে বলে, তোমার কর্মের ফল আজকে আমার পেটে, অর্থাৎ সে প্রেগনেন্ট। এই কথা শুনে ডন তো ভয় পেয়ে যায়। তার এতদিনের আনন্দ এক নিমেষেই ফুস হয়ে যায়, কারণ তার স্ত্রী যদি এটা জানতে পারে তার তো হয়েছে। তো ডাস্টি এই বাচ্চাটিকে জন্ম দিতে চাইছিল এবং ডনকে তার দায়িত্ব নিতে বলছিল। এইসব শুনে ডন তো অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছে না তার কি করা উচিত। তো রাতের বেলা ডন তার বন্ধু লেসের কাছে সমস্ত বিষয়টি খুলে বলে এবং তার থেকে পরামর্শ চায় তার কি করা উচিত। লেস তাকে বলে ডাস্টিকে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিতে, কারণ এইসব মেয়েরা খুব সাংঘাতিক হয়। এরা প্রথমে ধনী ব্যক্তিদের ধরে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ও পরে এইসব কথা বলে ব্ল্যাকমেইল করে এবং টাকা নেয়। আর ডাস্টিও হয়তো তার সঙ্গে এটাই করছে। এইবারে আমরা ডাস্টিকে ওই গ্যাংস্টারের সঙ্গে দেখা করতে দেখি। এই ছেলেটির নাম ছিল মার্ফি। আসলে এই মার্ফি ডাস্টিকে ডনের কাছে পাঠায় এবং ডনের থেকে টাকা নেওয়ার জন্য ডাস্টি তার সঙ্গে পেমেন্ট নাটক করেছে। তো পরের দিন ডাস্টি ডনের সঙ্গে দেখা করতে আসলে ডন তাকে $13,000 দেয় এবং ডাস্টিকে বলে, আমাদের মধ্যে যা হয়েছে ভুলে যাও আর তুমি এখান থেকে চলে যাও। ডাস্টি বলে, আমি কি ওই ধরনের মেয়ে তুমি আমাকে টাকা দিয়ে ভাগিয়ে দিচ্ছ? ডন বলে, তেমন না, আমার পরিবার আছে, এটাই তো সমস্যা। আসলে ডাস্টি তার সামনে নাটক করছিল এবং সে $13,000 নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে ডাস্টি গিয়ে মার্ফিকে $13,000 দেয়, কিন্তু $13,000 দেখে মার্ফি অনেক রেগে যায়। সে বলে, এত কম টাকা কেন? সে ডাস্টিকে বলে ডনকে ফোন করতে এবং তার কাছ থেকে $25,000 চাইতে। তো ডাস্টিও তাই করে। এইদিকে ডাস্টির এইসব কথা শুনে ডন তো অনেক বিপদে পড়ে যায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। তার কাছে তো এত টাকাও নেই, কারণ সংসার তার স্ত্রী চালায়। ডন তার স্ত্রীকে সবকিছু বলে দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। ডন আবার ভাবে, তার স্ত্রী যদি এইসব জানতে পারে তাহলে তার অবস্থা কি হবে। সে খুব বড় একটা দ্বন্দ্বে পড়ে যায়। তো শেষমেশ একদিন রাতে ডন এসে তার স্ত্রীকে সাহস করে বলেই ফেলে যে ডাস্টির সঙ্গে তার এই ঘটনা ঘটে গেছে। ডন ভেবেছিল মোনা অনেক রেগে যাবে, কিন্তু মোনা শান্ত সুরেই বলে, তুমি কি ডাস্টিকে ভালোবাসো? ডন বলে, না না, আমি ওকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে আর আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি। ডন বলে, যাক, ভালোই তাহলে মিটে গেল। সেভাবে মোনাকে সে মানিয়ে নিতে পেরেছে। কিন্তু এর পরেই আসল খেলা শুরু হয়। মোনা ডনের ওপরে চোটপাট করতে শুরু করে। সে বলে, আমার বাবা তোমাকে সবকিছু দিয়েছে, তারপরেও তুমি এইসব করে বেড়াচ্ছ। আমাকে তুমি এত বড় ধোঁকা দিলে।
এইবারে মনা এমন একটা কথা বলে ডন চমকে যায়। সে বলে এই ডাস্টিকে মেরে ফেলতে তোমাকে একজনকে বেছে নিতে হবে, হয় তুমি ওকে মেরে ফেলো, না হলে আমাকে ডিভোর্স দিয়ে আমার বাচ্চাদের থেকে দূরে চলে যাও। ডন তার বাচ্চাদেরকে খুব ভালোবাসতো, সে তাদের থেকে দূরে যেতে পারবে না, ওই জন্য সে মনার কথায় রাজি হয়ে যায়। এরপরে ডন ডাস্টিকে ফোন করে এবং বলে তুমি আমার থেকে কি চাও? ডাস্টি বলে $25,000 দিলেই হবে। এই কথা শুনে মনা আরো রেগে যায়। সে বলে আমি এই জন্যই বলছি ওকে মেরে ফেলো, নয়তো ও তোমার পিছু ছাড়বে না, সারা জীবন টাকা চাবে। তো এরপরে মনা ডাস্টিকে মেরে ফেলার জন্য নানা কেমিক্যাল দিয়ে একটা পয়জন বানায় এবং ডনকে বলে আজকে রাতে এই পয়জনটা যে করেই হোক ডাস্টিকে খাবিয়ে দেবে। এইসব কাজ করতে হবে ভেবে ডনের তো বুক শুকিয়ে যাচ্ছে। তাও ডন পয়জনটি নিয়ে তার অফিসে চলে আসে এবং ডাস্টিও টাকা নেওয়ার জন্য সেখানে আসে। ডন ড্রিঙ্কস এর ভিতরে ওই পয়জনটি মিশিয়ে ডাস্টিকে খেতে দেয় এবং ডাস্টি সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। ডাস্টি বুঝতে পারে ড্রিঙ্কস এর মধ্যে কিছু মেশানো ছিল এবং সে কিছু বলে ওঠার আগেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপরে সেখানে মনা চলে আসে এবং ডনকে বলে ওকে তুলে নিয়ে আমার বাড়ি চলো, এবং ডন তাকে নিয়ে বাড়ি আসে এবং তারপরে তারা গ্যারেজে যায়। তো গ্যারেজে এসে ডাস্টিকে নামাতে গিয়ে দেখে ডাস্টি তখনও বেঁচে আছে। এটা দেখে ডন তো ভয় পেয়ে যায়। মনা তখন ডনকে একটা হাতুড়ি আনতে বলে, ডন হাতুড়ি আনে। মনা বলে হাতুড়ি দিয়ে ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলো। এবারে ডন আরো বেশি ঘাবড়ে যায়, কারণ মানুষ মেরে ফেলা অত সহজ ব্যাপার নয়। ডন বলে আমি এটা পারবো না। মনা বলে এতদিন তো ভালোই মজা নিয়েছো, এখন কেন পাচ্ছ না? বলে সে ডনের কাছ থেকে হাতুড়িটি নিয়ে মনা ডাস্টিকে নিজেই পিটিয়ে মারে। ডাস্টিকে মেরে ফেলার পরেও মনার যেন এতে মন ভরে না। মনা ডাস্টির দেহ নিয়ে গ্যারেজের মধ্যে যায় এবং একটি ইলেকট্রিক কাটার দিয়ে ডাস্টির শরীরের অংশ পাট পাট করে কাটতে থাকে। ডন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, সে বাথরুমে গিয়ে বমি করে ফেলে। তো এর মধ্য দিয়ে বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে মরফি ডাস্টিকে নিয়ে চিন্তায় পড়ে, কারণ বেশ কিছুদিন হয়ে গেল ডাস্টি তার কাছে আসে না, মানে তার কোনো পাত্তাই নেই। তো এইদিকে ডন জানালা দিয়ে দেখতে পায় বাইরে মরফি তার ছেলের সঙ্গে কথা বলছে। এই দৃশ্য দেখে ডন দৌড়ে নিচে যায়। সে আসার মধ্যেই মরফি সেখান থেকে চলে যায়, কিন্তু তার ছেলের কাছে একটা চিঠি দিয়ে যায়। ওই চিঠিতে লেখা ছিল ডন যেন তার সঙ্গে দেখা করে, ডাস্টির ব্যাপারে কিছু কথা আছে এবং একটা ঠিকানাও দেওয়া ছিল। এটা দেখে ডন খুব চিন্তায় পড়ে, কিন্তু এও ভাবে মরফিদের সঙ্গে তার দেখা করতেই হবে, নইলে তারাও তার পিছু ছাড়বে না। এবং ডন তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী একটি বারে যায়। তো সেখানে মরফি ডনকে জিজ্ঞাসা করে যে ডাস্টি কোথায় আছে। ডন বলে আমি জানি না, সেদিন রাতে ও আমার কাছে টাকা আনতে গেছিল, আমি $25,000 ওকে দিয়েছিলাম, আর তারপর থেকে আমি ওর খোঁজ আর জানি না। কিন্তু মরফি এটা মানতে নারাজ। সেভাবে ডন ডাস্টিকে কোথাও গুম করে দিয়েছে। সে বলে ডাস্টিকে যদি তুমি খুঁজে এনে না দাও তাহলে তোমার স্ত্রী বাচ্চাদেরকে আমি মেরে ফেলবো। ডন আবারও ভয় পেয়ে যায় এবং সে তার স্ত্রীকে গিয়ে সব খুলে বলে। মনা বলে জানতাম এরা সহজে ছাড়ার পাত্র নয়, এদেরও ব্যবস্থা আমি করছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, ডাস্টির মৃতদেহ আমরা মরফিদের ডেরায় রেখে আসবো, তারপরে পুলিশকে খবর দিয়ে দেবো এবং ওরা ফেসে যাবে। ডন বলে এসব কাজ কি করে করব? মনা বলে এসব তুমি আমার ওপরেই ছেড়ে দাও। তো এরপরে রাতের বেলা দেখতে পাই ডন ও মনা মরফিদের ওখানে চলে যায় এবং মনা ডাস্টির কাটা মাথা নিয়ে মরফিদের ডেরায় প্রবেশ করে এবং ফ্রিজের মধ্যে তা রেখে দেয়। সে যখন কাটা মাথা ফ্রিজের মধ্যে রাখছিল তখন মরফি দলের একজন দেখতে পায়। তো মনা তৎক্ষণাৎ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে ওই লোকটির বুকে গেঁথে দেয়। মনা এই কাজটি এত তাড়াতাড়ি করে লোকটি বুঝে উঠতে পারে না এবং এই ফাঁকে মনা সেখান থেকে পালিয়ে যায়। লোকটি তখন অর্ধমৃত অবস্থায় মরফিকে ফোন করে এবং এখানে কি ঘটেছে তাকে জানিয়ে দেয়। এইদিকে মনা গাড়িতে উঠে পুলিশকে ফোন করে দেয় আর মরফিরাও সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। এসে দেখে তাদের দলের লোকটি মারা গেছে। এরপরে সে ফ্রিজ খুলে দেখে সেখানে ডাস্টির কাটা মাথা পড়ে আছে। এই দৃশ্য দেখে সে চমকে যায় আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সমস্ত বাড়িটিকে পুলিশ ঘিরে ফেলে এবং তাদের মধ্যে অনেক গোলাগুলিও চলে। মরফি দলের অন্য একটি লোকও এই গোলাগুলিতে মারা যায় আর মরফি ঘরের নিচ দিয়ে পালাতে সক্ষম হয়। এইদিকে ডন অনেক অস্থির হয়ে আছে। তার স্ত্রীর এই রকম কার্যকলাপ সে ঠিক মেনে নিতে পারছে না। সে একদিন সাহস করে তার স্ত্রীকে বলেই ফেলে তুমি এইসব ভয়ঙ্কর কাজগুলো করছো, তারপরেও এত স্বাভাবিক আছো কি করে? আমার মনে হয় তোমার অতীতে এমন কিছু ভয়ঙ্কর ইতিহাস আছে যার জন্য তুমি এত কঠোর হয়ে গেছো এবং অনেকটা সাইকোতে পরিণত হয়েছো। মনা তাকে বলে আমার অতীতের ইতিহাস কখনো জানতে চাইবে না আর এই নিয়ে কখনো প্রশ্ন করবে না, নয়তো তোমার অবস্থাও কিন্তু আমি ডাস্টির মতোই করবো। বলে মনা ঘরে চলে আসে। ডন ও মনার পাশে এসে বসে এবং সে ভাবতে থাকে মনা পুরো সাইকো হয়ে গেছে। সে ইচ্ছা করলেই মনাকে ছাড়তে পারবে না, আর সে যদি মনাকে ছেড়েও দেয় মনা তাকে বাঁচতে দেবে না, মেরেই ফেলবে। ডন অনেক বড় একটা ফ্যাসাদে পড়ে যায়। তো এরপরে একদিন ডনের কাছে পুলিশ চলে আসে এবং ডাস্টির ব্যাপারে কথা বলতে শুরু করে। পুলিশটি ডনকে বলে আপনার দোকানে ডাস্টি নামে একটি মেয়ে কাজ করতো, তার মৃতদেহ আমরা খুঁজে পেয়েছি, ওকে আসলে হত্যা করা হয়েছে, তবে আমরা খুনিকে ধরে ফেলেছি, তার মধ্যে দুজন মারা গেছে
আর একজন পালিয়ে গেছে। সে যাই হোক, ডাস্টির সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? ও নাকি রাতের বেলাতেও অফিসে থেকে যেত আপনার সঙ্গে? এই কথা শুনে ডন ভয় পেয়ে যায় এবং সে সব সত্যি বলে দেয় যে ডাস্টির সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, আর ওই জন্যই ও আমার সঙ্গে রাত কাটাতো। এর বেশি কিছুই জানি না। আর হ্যাঁ, এই কথাটা যেন আমার স্ত্রীকে বলবেন না। পুলিশ বলে হ্যাঁ ঠিক আছে। তো তারা কথা বলছে, সেখানে মনা চলে আসে। আসলে প্রতিবেশীর কুকুরটি তাদের বাড়ি চলে গেছিল, তাই মনা তাদেরকে ফেরত দিতে যাচ্ছিল। মনা প্রতিবেশীকে কুকুরটি ফেরত দিতে দিতে বলে, আর দ্বিতীয়বার যদি এই কুকুর আমার বাড়িতে যায় তাহলে কিন্তু টুকরো টুকরো করে কেটে ফেলবো। মনার মুখে এই কথা শুনে সেখানে সবাই হেসে ফেলে, কিন্তু ডন তো বুঝতে পারে মনা কি করতে পারে আর কি করতে পারে না। তো এরপর একদিন ডনের ছেলের জন্মদিনে বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। ডনের প্রতিবেশীর ছেলে লেস ডনের ছেলে অ্যান্ড্রিউকে হারিয়ে দিচ্ছিল। এটা দেখে মনা খুব রেগে যায়। যেহেতু লেসের ছেলে ডনের ছেলের বয়সের থেকে বেশি ছিল, তাই সে খেলা থেকে তাকে বের করে দেয়। ও মনা লেস ও তার স্ত্রীকেও অপমান করে। ডন দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। এইদিকে ডনের ছেলে অ্যান্ড্রিউ কোনোভাবেই খেলায় জিততে পারছিল না। এরপরে ডনের মেয়ে এসে তার ভাইয়ের হাত থেকে লাঠিটি নিয়ে নেয় এবং সে খেলাটি জিতিয়ে দেয়। এতে মনা খুব খুশি হয়। মনা তার ছেলের থেকে মেয়েকে একটু বেশিই ভালোবাসতো, কারণ মনার মেয়ে মনার মতোই আস্তে আস্তে সাইকো হয়ে উঠছিল। মায়ের মতো হিংস্র প্রবৃত্তি তার মধ্যে দেখা যায়। ওইদিকে ডন ভাবে ছেলেমেয়েরা যদি এই মনার সঙ্গে থাকে তাহলে তার ছেলেমেয়েরাও হিংস্র হয়ে উঠবে এবং ভবিষ্যতে তার মায়ের মতোই হবে। ডন এইবারে একটা খুব বড় সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, খুব বড়ই সিদ্ধান্ত। সে মনাকেই মেরে ফেলতে চায়। সে তাদের গ্যারেজে এসে সেখানে থাকা ইলেকট্রিক লাইটের সঙ্গে একটা শর্ট সার্কিট করিয়ে রাখে, যেন লাইটের সুইচ মারতেই সেখানে আগুন জ্বলে ওঠে। এরপরে ডন গ্যারেজে থাকা সমস্ত গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে রাখে। এরপরে ডন গ্যারেজে রেখে আসা মাংস মনাকে আনতে বলে এবং ডন তার ছেলে মেয়েকে নিয়ে একদম বাড়ির বাইরে চলে আসে। আর ওইদিকে মনা গ্যারেজে গিয়ে লাইটের সুইচটি টিপতেই লাইটের ওখানে একটা স্পার্ক হয় এবং ঘর যেহেতু আগে থাকতেই গ্যাসে ভরেছিল, আর একটু আগুন জ্বলতেই ঘর দপ করে জ্বলে ওঠে। আর মনা সেই ঘরের মধ্যেই জ্যান্ত পুড়ে মারা যায়। আর ডন একটা ফিকে হাসি মুখ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কয়েক মাস পরের সিন দেখতে পাই মনার সব সম্পত্তির মালিক এখন ডন এবং তার ছেলে মেয়েকে নিয়ে একটি অন্য বাড়িতে বসবাস করছে। এই রকমই একদিন দেখতে পাই মার্ফি তাদের উপরে নজর রাখছে। ডন তার ছেলে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, আর মার্ফিও তাদের পিছু নেয় এবং সিন এখানে ব্ল্যাক হয়ে যায় এবং গুলির শব্দ শোনা যায়। অর্থাৎ হয়তোবা মার্ফি ডনকে মেরে ফেলেছিল। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানিও। টাটা।